সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। সর্বপ্রথম তোমাদের অভিনন্দন জানাচ্ছি। তোমরা লেকার্সকে তোমাদের কলেজ হিসেবে গ্রহণ করেছো, লেকার্সকে অন্যান্য কলেজ থেকে প্রিফার করেছো, তাই সবাইকে সর্বপ্রথম অভিনন্দন জানাচ্ছি আমার পক্ষ থেকে। আমি তোমাদের যেই সাবজেক্টে পড়াবো সেটি হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। উৎপাদন ব্যবস্থাপনা হচ্ছে তোমাদের প্রথম পত্র এবং বিপণন হচ্ছে তোমাদের দ্বিতীয় পত্র। আমি দুটো পত্রকে সমন্বয় করে তোমাদের ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব। আজকে তোমাদের যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের প্রথম পত্রের প্রথম অধ্যায়। আমরা যেহেতু আজকে প্রথম ক্লাস, সেই কারণে আমরা কিছু ব্রিফ ডিসকাশন করব এবং তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবে এবং এই ক্লাসটা দেখার পর তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং ক্লাসটি করার পর কোনো বিষয়ে যদি তোমাদের কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে ক্লাস চলাকালীন জিজ্ঞেস করতে পারো। আসো আর দেরি না করে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। আজকে আমরা আলোচনা করছি উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এর প্রথম পত্রের প্রথম অধ্যায়, যার নাম হচ্ছে উৎপাদন। আমরা প্রথমে জানবো আজকে উৎপাদনের সংজ্ঞা, এর পরবর্তীতে জানবো উৎপাদন প্রক্রিয়া, কিভাবে উৎপাদন কাজ সম্পাদিত হয়। উৎপাদনের সংজ্ঞা দিতে গেলে বইয়ের ভাষায় প্রথমে বলতে হয় মানুষ তার মেধা শ্রম কাজে লাগিয়ে প্রকৃতিতে প্রাপ্ত সম্পদের রূপগত উপযোগ সৃষ্টির মাধ্যমে যখন কোনো নতুন পণ্য তৈরি করে তাকে উৎপাদন বলা হয়। এটা সহজ অর্থে বলতে গেলে বলতে হয় প্রকৃতিতে যা কিছু পাওয়া যায়, যে সকল পণ্য পাওয়া যায়, উপাদান পাওয়া যায়, সেই উপাদানগুলো সংগ্রহ করে শ্রমের মাধ্যমে তার রূপের পরিবর্তন করে, তার অবস্থার পরিবর্তন করে, আকার আকৃতির পরিবর্তন করে যখন নতুন কোনো জিনিস তৈরি করছি সেটাকে আমরা বলছি উৎপাদন। প্রকৃতপক্ষে মানুষ কখনো নতুন কিছু সৃষ্টি করতে পারে না। সৃষ্টিকর্তা আমাদের ক্রিয়েটর সবকিছু সৃষ্টি করেছেন। মানুষ যে কাজটা করতে পারে সেটা হচ্ছে কোন একটা বস্তু বা পণ্যের পরিবর্তন। সৃষ্টিকর্তা অলমাইটি আল্লাহ যা কিছু সৃষ্টি করে দিয়েছেন আমাদের, সেগুলোর অবস্থার পরিবর্তনের মাধ্যমে আমরা আমাদের নিজেদের ব্যবহার উপযোগী পণ্য তৈরি করি। প্রকৃতপক্ষে কোনো মানুষের পক্ষে কোনো কিছু সৃষ্টি করা সম্ভব নয়। যেমন কেউ যদি চেয়ার টেবিল বা ফার্নিচার তৈরি করে, সেক্ষেত্রে আমরা দেখতে পাই সে কিন্তু নতুন কোনো কিছু সৃষ্টি করছে না। প্রকৃতিতে যে সকল গাছপালা আছে সে সকল গাছপালা সে নির্দিষ্ট মাত্রায় কেটে সাইজ করে সে টেবিল বা চেয়ার তৈরি করছে মানুষের ব্যবহার উপযোগী করে। এই জায়গায় সে নতুন কোনো কিছু সৃষ্টি করেনি। সে একটা কাজ করেছে, সেটা হচ্ছে একটা বস্তুর অবস্থার পরিবর্তনের মাধ্যমে আর একটা বস্তুতে রূপান্তর করেছে, যাকে আমরা উৎপাদন বলে থাকি। এখানে রূপগত যে পরিবর্তন, রূপগত পরিবর্তন মানে মূলত বোঝাচ্ছে আকার আকৃতির পরিবর্তন। রূপগত পরিবর্তন বা কোনো কিছুর কোনো পরিবর্তনের কথা বলা হলে সেটাকে আমরা আকার আকৃতির পরিবর্তন হিসেবে ধরে নিতে পারি। আমরা উৎপাদনের সংখ্যাটা জেনে গেছি। উৎপাদনের আরো কিছু বিষয় আছে, নিচে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে উৎপাদন প্রক্রিয়া, কিভাবে উৎপাদন কার্য সংগঠিত হয় বা সম্পাদিত হয়, উৎপাদন কাজ কিভাবে সম্পাদিত হয় সে সম্পর্কে আমরা জেনে নিব এখানে। আমি প্রথমে কিছু উপকরণের নাম লিখেছি। প্রথমটা হচ্ছে ভূমি, এরপরটা হচ্ছে শ্রম, তারপরেটা হচ্ছে মূলধন এবং সংগঠন। আমরা এই চারটা উপকরণ কিন্তু এখানে দেখতে পাচ্ছি, এগুলোকে বলছি উপকরণ। এই উপকরণগুলো আমরা কি করছি? রূপান্তর করছি না। এই উপকরণগুলো আমি রূপান্তর মানে পরিবর্তন করার মাধ্যমে আমি চূড়ান্ত পণ্য তৈরি করছি। চূড়ান্ত পণ্য কেমন? কোন খাদ্য সামগ্রী তৈরি করছি, বাড়ি তৈরি করছি, ল্যাপটপ, মোবাইল, এসব উপকরণগুলো তৈরি করছি, এগুলোকে আমরা বলছি চূড়ান্ত পণ্য। কোনো কিছু উৎপাদন করতে চাইলে আমরা প্রথমে উপকরণ ব্যবহার করি। সেই উপকরণ ব্যবহারের মাধ্যমে, সেই উপকরণগুলোর পরিবর্তনের মাধ্যমে আমরা কি করছি? চূড়ান্ত পণ্য তৈরি করছি। তাহলে কোনো পণ্য উৎপাদন করতে গেলে আমাদের চারটা জিনিসের প্রয়োজন হয়।
যেগুলোকে আমরা বলছি উপকরণ, যা ব্যবহার করে আমরা নতুন পণ্য রূপান্তর করছি, নতুন পণ্য তৈরি করছি বা উৎপাদন করছি। এখন আমরা এই চারটা উপকরণ সম্পর্কে একটু ধারণা নিব। আমরা এই চারটা উপকরণ সম্পর্কে বিস্তারিত জানবো না, কিন্তু এই চারটা উপকরণ সম্পর্কে ধারণা নিব। কেন বিস্তারিত জানবো না? কারণ আমাদের এই অধ্যায়ের, এই বইয়ের দ্বিতীয় অধ্যায়ে উৎপাদনের উপকরণ সমূহের বিস্তারিত আলোচনা আছে। আমরা যখন সেকেন্ড চ্যাপ্টারে যাব তখন আমরা এই টপিকগুলোর উপর বিস্তারিত আলোচনা করব। সো আমরা এখন যে কাজটা করবো এটা হচ্ছে ইন ব্রিফ আমরা একটু জেনে নিব এই চারটা উপকরণের অর্থগুলো কি কি। সো ভূমি আমরা কি বুঝি? আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, আমাদের পায়ের নিচে মাটি আছে, এটাকে আমরা বেসিক্যালি ভূমি বলে থাকি, ঠিক আছে? কিন্তু অর্থনীতির ভাষায়, উৎপাদন ব্যবস্থাপনার ভাষায় ভূমি হচ্ছে ভূমির উপরিভাগ। ভূমি এবং ভূমির উপরিভাগ যত কিছু আছে বা যা আমাদেরকে ফ্যাসিলিটেট করছে, আমাদের সেবা দিচ্ছে, আমাদের কাজে ব্যবহৃত হচ্ছে, সবকিছুকে ভূমি বলা হয়। তাহলে ভূমির মধ্যে বিভিন্ন খনিজ সম্পদ আছে, বিভিন্ন ধরনের পেট্রোলিয়াম থেকে শুরু করে অনেক ধরনের তেল মজুদ আছে, এগুলোকে আমরা কি বলতে পারি? ভূমি বলতে পারি। এবং একই সাথে ভূমির উপরিভাগে গাছপালা থেকে শুরু করে যা কিছু আছে সেগুলোকে আমরা ভূমি বলি। এবং অর্থনীতির ভাষায় শুধু মাটির উপরিভাগ না, তারও উপরে আকাশে যত উপাদান আছে সবগুলো আমরা ভূমির অন্তর্ভুক্ত করতে পারি। যেমন আবহাওয়া, জলবায়ু, এরপর অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন বা যত ধরনের উপায় উপকরণ আছে, বাতাস আছে, সবগুলো এই ভূমির আওতাভুক্ত। এরপর আসি শ্রম। শ্রম মানে নতুন কোনো পণ্য তৈরি করতে বা নতুন কোনো কিছু তৈরি করতে একজন মানুষের শারীরিক এবং মানসিক কর্ম প্রচেষ্টাকে শ্রম বলে আখ্যায়িত করা হয়। কিন্তু অর্থনীতির ভাষায় আমাদের জানতে হবে শ্রম কাকে বলে। শ্রম হচ্ছে সেই জিনিস যেখানে একজন মানুষ তার মানসিক এবং শারীরিক সক্ষমতাকে কাজে লাগিয়ে কোনো কিছু উৎপাদন করে এর বিনিময় গ্রহণ করে, তাকে আমরা শ্রম বলে থাকি। তাহলে শ্রম হতে গেলে তুমি যে পরিশ্রম করছো শারীরিক বা মানসিক, তার বিনিময় তোমাকে পেতে হবে। একজন ডাক্তার কি করছে? তোমাকে সার্ভিস দিচ্ছে, তোমার সাথে কথা বলছে, পরামর্শ দিচ্ছে। এই যে পরামর্শটা দিয়েছে, তার কি ধরনের শ্রম দিতে হয়েছে এখানে? হ্যাঁ, অবশ্যই মানসিক শ্রম। সে মানসিক শ্রম ব্যবহার করে তোমার সাথে সময় দিয়েছে, তোমাকে কিছু পরামর্শ দিয়েছে। সো এখানে সে যে কাজটা করছে তার বিনিময় নিচ্ছে। হ্যাঁ, অবশ্যই নিচ্ছে। তাহলে এটা কি হবে? অবশ্যই শ্রম হবে। কিন্তু তুমি কি করছো? তুমি খেলাধুলা করছো মাঠে বিনোদনের জন্য, ভালো লাগার জন্য, ঠিক আছে? তো তুমি মাঠে খেলাধুলা করেছো, অনেক পরিশ্রম করেছো, অনেক শারীরিক পরিশ্রম করেছো, অনেক টায়ার্ড হয়ে গেছো, কিন্তু তুমি কি করছো না? তুমি টায়ার্ড হয়ে গেছো, তোমার শ্রম নষ্ট হয়েছে, শারীরিক শক্তি নষ্ট হয়ে, শারীরিক শক্তি ব্যবহার করেছো, কিন্তু এটা দিন শেষে শ্রম হিসেবে কাউন্টেড হবে না। কারণ অর্থনীতির ভাষায়, উৎপাদন ব্যবস্থাপনার ভাষায় বলতে হয় আমরা তাকেই শ্রম বলবো যেই শ্রমের বিনিময়ে অর্থ উপার্জন সম্ভব, সেটাই শ্রম। সো কেউ যদি বিনোদনের উদ্দেশ্যে বা মজা করার উদ্দেশ্যে বা অন্য কোনো কারণে এমনিতেই শারীরিকভাবে পরিশ্রম করে, তাকে আমরা শ্রম বলে আখ্যায়িত করতে পারি না। স্বেচ্ছাসেবক দল মানুষকে সাহায্য করছে বা কোনো একটা বিপদে মানুষকে হেল্প করতে গেছে, বা রাস্তা পরিষ্কার করছে, বীজ পরিষ্কার করছে, তোমরা অনেক সময় দেখতে পাবো টেলিভিশন। তো তারা যে কাজটা করছে এটা কিন্তু কোনো বিনিময় মূল্য নেই, তারা কোনো টাকার জন্য কাজগুলো করছে না। তাই এদের কাজগুলোকে আমরা কি বলবো না? শ্রম হিসেবে আখ্যায়িত করতে পারবো না, কারণ তারা এই শারীরিক এবং মানসিক প্রচেষ্টাটা মুনাফা অর্জনের জন্য করছে না, বিনিময় পাচ্ছে না। এর পাশে মূলধন। মূলধন মানে কি? আমরা জানি ব্যবসায় যে অর্থ ইনভেস্ট করা হয় সেটাই মূলধন। কোনো ব্যবসা শুরু করতে গেলে, কোনো কিছু স্টার্ট করতে গেলে আমরা কি করি? একটা টাকা ইনভেস্ট করি, এটাকে আমরা মূলধন বলে থাকি। কিন্তু আমাদের জানতে হবে অর্থনীতির ভাষায়, উৎপাদন ব্যবস্থাপনার ভাষায়, যখন উৎপাদিত পণ্যের কোনো একটা অংশ বর্তমানে ভোগ না করে ভবিষ্যতে আরো উৎপাদনের জন্য ইনভেস্ট করা হয়, ব্যবসায় ব্যবহার করা হয়, শিল্প প্রতিষ্ঠানে ব্যবহার করা হয়, তাকে মূলধন বলা হয়। যেমন একজন ব্যক্তি তার শ্রম দিয়ে কিছু উৎপাদন করেছে, বিনিময় পেয়েছে, এই টাকাটা সে বর্তমানে কনজিউম না করে ভবিষ্যতে কোথাও ইনভেস্ট করার জন্য যদি রেখে দেয় এবং সেই টাকাটা ইনভেস্ট করে, সেটাকে আমরা মূলধন বলতে পারি। অথবা উৎপাদনের উৎপাদিত উপকরণ, সেই উৎপাদনের উপকরণগুলো যদি আবার উৎপাদনের জন্য ব্যবহার করা হয়, তখন তাকে আমরা কি বলছি? মূলধন বলছি। যেমন একটা প্রতিষ্ঠানে যত মেশিনারিজ আছে সেগুলো কিন্তু মূলধনের অন্তর্ভুক্ত। একটা প্রতিষ্ঠানে যতগুলো ফার্নিচার্স আছে এগুলো মূলধনের অন্তর্ভুক্ত, কারণ এগুলো হচ্ছে কিছু উৎপাদিত পণ্য যা
পুনরায় উৎপাদনের জন্য ব্যবহার করা হচ্ছে, যার একটা অংশ পুনরায় উৎপাদনের জন্য ব্যবহার করা হচ্ছে তাকে আমরা কি বলছি? মূলধন বলছি। বুঝতে পেরেছি মূলধন কি? মূলধন হচ্ছে উৎপাদনের সেই সকল অংশ যেগুলো আবার উৎপাদনের জন্য ব্যবহার করা হয়, সেটাই হচ্ছে মূলধন। এরপর সে সংগঠন। সংগঠন হচ্ছে কি? আমরা বুঝতে পারছি সংগঠন মানে কি। সংগঠন মানে পূর্বে যে তিনটা টার্ম আমরা আলোচনা করেছি সেই তিনটাকে একত্রিত করার কাজই হচ্ছে সংগঠন। সংগঠন পূর্ববর্তী তিনটি উপকরণকে একত্র করে এবং উৎপাদন কাজ পরিচালনার জন্য সার্বিক ব্যবস্থাপনা করে, তাকে সংগঠন বলা হয়। তাহলে সংগঠনের কাজ হচ্ছে সবাইকে সংগঠিত করে কিভাবে উৎপাদন করা যায় তার সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং কার্যক্রম চালিয়ে নেওয়াকে সংগঠন বলা হয়। যখন আমি এই চারটি উপকরণ একসাথে করব, এই চারটি উপকরণের মাধ্যমে আমরা প্রকৃতিতে প্রাপ্ত উপকরণ রূপান্তর করব, রূপান্তর করে চূড়ান্ত পণ্য তৈরি করাকে আমরা বলছি উৎপাদন প্রক্রিয়া। তাহলে একটা পণ্য উৎপাদন করতে গেলে প্রথমে তার উপকরণগুলোর প্রয়োজন হয়, উপকরণগুলো রূপান্তর করি, রূপান্তর করার মাধ্যমে চূড়ান্ত পণ্য পাই। কেমন? যেমন খাদ্য, ঠিক আছে। এরপর হচ্ছে বাড়ি, ল্যাপটপ, মোবাইল, এগুলো সব তৈরি করতে গিয়ে আমাদের এই চারটি উপকরণ দরকার হয়েছে, ঠিক আছে। যেমন ভূমি, খাদ্য তৈরি করতে গেলে আমি যদি রুটি তৈরি করি আমাকে গম কালেকশন করতে হবে, ভূমি থেকে আমি গম কালেকশন করলাম, সেখানে আবার শ্রম দিলাম, শ্রমিক কাজ করলো, তারপর আমি এই শ্রমিকের কাজ করার জন্য প্রতিষ্ঠান ওপেন করার জন্য মূল্য বিনিয়োগ করলাম, এবং সংগঠন আমি কি করলাম? সবাইকে সমন্বিত করে আমার কার্যক্রম পরিচালনা করলাম এবং এর মাধ্যমে আমি এই চূড়ান্ত পণ্যগুলো উৎপাদন প্রক্রিয়া সম্পন্ন করলাম। তাই আমরা এটাকে বলছি উৎপাদন প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় উৎপাদনের উপকরণ সমূহ ব্যবহার করে তা রূপান্তরের মাধ্যমে নতুন পণ্য তৈরি করাই হচ্ছে উৎপাদন প্রক্রিয়া। সো আজকে আমরা আমাদের আলোচনা এখানেই শেষ করব। তার আগে আরো একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে তোমরা প্রতিটি ক্লাসে যা যা শিখবে, সে যে কোনো চ্যাপ্টারই হোক, তোমরা যা কিছুই পড়ো না কেন প্রতিদিনের পড়াটা প্রতিদিন কমপ্লিট করার চেষ্টা করবে এবং একই সাথে তোমাদের যে পড়াগুলো দেওয়া হবে সেগুলো নোট করার চেষ্টা করবে। বাসায় ক্লাস করার পর, অনলাইন ক্লাস যেহেতু ফিজিক্যাল ক্লাস হচ্ছে না, অনলাইনে ক্লাস হচ্ছে, তোমাদের যে টপিকগুলো আমি পড়িয়েছি তোমরা চেষ্টা করবে বাসায় সেই টপিকটা বই থেকে একবার পড়ে নেওয়ার জন্য, যাতে বিষয়গুলো তোমাদের মস্তিষ্কে স্থির হয়ে যায়। সো আজকের ক্লাস এই পর্যন্ত থাকলো, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। সবাই অনেক ভালো থেকো, সবাইকে অনেক ধন্যবাদ।